এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভাবেই আমাদের বাদ দিয়ে করতে দেওয়া যাবে না। বাবা চলো। কি সবাই না খেয়ে কোথায় গেল? এত দেরি করে খাবার নিয়ে আসলে কি করে খাবে? যাও কাজে যাও। দেরি করে কোথায় আনলাম? যা বাবা। বুঝলি তিতলি, তোর বাবা না একদম ঠিক সময়ে কোম্পানির জন্য একদম ঠিক লোক বেছে নিয়ে এসেছে, আর ঠিক সময়ে বাড়ির জন্য তুমি। এই জন্য না মেয়েদের জন্য অপেক্ষা করতে নেই, কতক্ষণ দাঁড় করিয়ে রাখে। 10টায় আসবে বলে 10:30 বেজে গেল। সরি 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 একটু দেরি হয়ে গেল, সরি। একটু দেরি নয় ম্যাডাম, একটু দেরি নয়, 8 ঘন্টা দেরি পুরো। আরে বললাম তো সরি, আসলে আমাদের আশ্রমে একটা বাচ্চা রাত থেকে জ্বর, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। মানে ফোন করে দিতে পারতেন। সময় পাইনি। বলছি সময় পাননি না, আসল উদ্দেশ্যটা কি ছিল? যে আমাকে গরমের মধ্যে দাঁড় করিয়ে রাখবেন, যে আপনি মজা নেবেন, তাই তো? আরে বাবা, এই বিষয়ে আপনাকে যা বলার আমি সবটাই বলে দিয়েছি। এরপর যদি আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চান, আমার তো কিছু করার নেই। তাহলে ওকে ম্যাডাম, ঠিক আছে, এসব কথা ছাড়ুন। আপনি চাকরি নিয়ে কিসব বলছিলেন, ওই নিয়ে ওটা এক্সপ্লেইন করুন আমাকে। হ্যাঁ বলছি, বসে কথা বলা যাক। চলুন। আপনাকে একজনের ভূমিকায় অভিনয় করতে হবে, আর সেটা তো আপনাকে আগের দিনই বললাম। হ্যাঁ ম্যাডাম, কিন্তু অভিনয়টা কোথায় করতে হবে? মানে নাটকে না সিনেমায়? বাস্তব জীবনে। কি? দেখুন, আপনাকে একটা বাড়িতে গিয়ে থাকতে হবে, সেই বাড়ির বংশধরের পরিচয় নিয়ে। ম্যাডাম অসম্ভব। আরে বাবা, আপনাকে এই কাজটার জন্য মাসে মাসে আমি টাকা দেব। আপনি চাইলে অ্যাডভান্স হিসেবে পুরো টাকাটাও আমি আপনাকে দিয়ে দিতে পারি। ম্যাডাম কত টাকা? ওই যে টাকাটা পেলে আপনি সিনেমার হিরো হতে পারবেন, 5 লক্ষ টাকা। ম্যাডাম লাভটা কি বলুন? আপনি তো নিজেই বলছেন যে আমাকে কয়েক মাসের জন্য অন্য লোকের বাড়িতে থেকে অভিনয় করতে হবে। আরে বাবা, সেটা তো কয়েক মাসের ব্যাপার। আর দেখুন, কাজটা যদি 1 মাসে হয়ে যায় তাহলে তো ভালোই। আপনি টাকাটা নিয়ে প্রোডিউসারকে দেবেন, তারপর আপনার যে হিরো হওয়ার জন্য ট্রেনিং, সেটা করতে চলে যাবে। ম্যাডাম আমাকে কয়েক মাসের জন্য 5 লাখ টাকা কে দেবে বলুন তো? আমি দেব, আর যদি চান কালকে আমি দিয়ে দিতে পারি। আমার প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে এই কাজটা আপনার আমাকে দিয়ে করিয়ে কি লাভ? আমি একজনের উপরে প্রতিশোধ নিতে চাই, তার করা প্রত্যেকটা অন্যায়ের শাস্তি দিতে চাই। আর সেটা তখনই সম্ভব হবে যখন আপনি তার বংশধর সেজে তার বাড়িতে গিয়ে থাকেন। ম্যাডাম প্রতিশোধ শাস্তি বিশাল ঝামেলার ব্যাপার, আর তার উপর অন্যের বাড়িতে আবার অন্যের পরিচয় নিয়ে থাকা। ম্যাডাম আমার দ্বারা এসব হবে না, আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। ইভান, 1 মিনিট। আগে আপনি এই ছবিটা দেখুন, তারপর আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব। এনাকে তো অবিকল আমার মতন দেখতে। ইনি কে? আমার বাবা, স্বর্গীয় ওম সান্যাল। পৃথিবীতে বেশ এরকম কয়েকজন মানুষ আছে যাদের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তাদের হুবহু একই রকম দেখতে। এতে অবাক হওয়ার কিছু নেই। ম্যাডাম আমি অবাক হচ্ছি অন্য কারণে, কারণ আগের দিন যখন আপনার সঙ্গে দেখা হলো তখন আপনার আচরণ দেখে এইটা কোথাও মনে হলো না যে আপনি আপনার কোনো চেনা মানুষের সঙ্গে আমার মুখের মিল খুঁজে পাচ্ছেন। না ইভান, সেদিন সত্যি আমার অবাক হওয়ার কিছু ছিল না। আপনার সাথে আলাপ হওয়ার পরের দিনই আমি জানতে পেরেছি আমার বাবাকে বা তাকে কেমন দেখতে। আপনি কি বলছেন? মানে এতদিন ধরে আপনি জানতেন না যে কি আপনার বাবা? না, জানতাম না। আমি আপনাকে বললাম না যে আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। সেখানে শুধু আমার মায়ের একটা ছবি ছিল,
আমার যখন 7 মাস বয়স তখন আমার মা মারা যায়। তারপর থেকে আমি ওই অনাথ আশ্রমেই থাকি, কারণ আমার মা আমাকে সেখানে রেখে গেছিল। তা এত বছর পর আপনি ঠিক কী করে আপনার বাবার কথা জানতে পারলেন? আমার মা আমার জন্য একটা চিঠি লিখে রেখে গেছিল। আমার 21 বছর জন্মদিনে সেই চিঠিটা আমার হাতে পাই, আর সেই দিনটাই ছিল আপনার সাথে দেখা হওয়ার পরের দিন। সেদিন তো আমার জন্মদিন ছিল। কি? হ্যাঁ, আমার আর আপনার জন্মদিন একই দিনে? হ্যাঁ, সত্যি ব্যাপারটা খুব অদ্ভুত। আচ্ছা এসব ছাড়ুন, আপনি বলুন আমাকে যে আপনার মায়ের চিঠি পড়ে আপনি কি জানতে পারলেন? আমি জানতে পারলাম আমার বাবাকে, কারা আমার পরিবার, আমাকে অনাথ আশ্রমে কেন বড় হতে হলো, আর সব থেকে বড় ব্যাপার আমি জানতে পারলাম আমার মায়ের জীবনের সব থেকে বড় শত্রু কি। আজ কার জন্য আমার মা সারাটা জীবন কষ্ট পেয়ে গেছে, আর কার জন্য আমার বাবা মা আজ পৃথিবীতে নেই। মেঘলা, সে কে? আমার বাবার বাবা, অলোকেশ সান্যাল। অলোকেশ সান্যাল মানে যিনি শিক্ষামন্ত্রী? হ্যাঁ, আমি না জেনেই যার গাড়ির সামনে আন্দোলন করতে বসে গেছিলাম। মেঘলা, পুরো ঘটনাটা না, সরি কিন্তু কিরকম গল্পের মতন মনে হচ্ছে। বাস্তব জীবনে এরকম অনেক গল্পই ঘটে ইলভান, যেটা গল্প উপন্যাসকে ছাড়িয়ে যায়। আপনি তো ঠিকই বলেছেন, এবার আপনি অলোকেশ সান্যালকে শাস্তি দিতে চান? একদমই তাই। আমার মা নিজের চিঠিতে এটাই আমার জন্য অনুরোধ করে গেছেন, যতদিন না ওই অলোকেশ সান্যালকে আমি শাস্তি দিতে পারছি ততদিন আমার মায়ের আত্মার শান্তি হবে না। এর মানে হচ্ছে আমাকে ওনার বাড়িতে যেতে হবে, ওনার বংশধর সেজে, তাই তো? একদম তাই। আপনাকে অবিকল আমার বাবা ওম সান্যালের মতো দেখতে, আর সেই কারণে ওই বাড়ির সবাই খুব সহজেই মেনে নেবে যে আপনি ওম সান্যাল আর বৃষ্টি সান্যালের ছেলে। মানে আপনার বাবার বাড়ির কেউ জানে না যে মানে আপনার বাবা মার মেয়েও ছিল না ছেলে? না, ঠিক এই বিষয়টা আমি নিশ্চিত নই, কিন্তু আমার সব থেকে প্রথম কাজটাই হবে আমার বাবার ঠাম্মি শ্রীমতী স্বর্ণময়ী সান্যালের সামনে আপনাকে দাঁড় করানো। কারণ আমি জানি উনি আজও বৃষ্টি সান্যাল আর ওম সান্যালের সন্তানের জন্য অপেক্ষা করে বসে আছেন। আর ম্যাডাম তারপর উনি যদি আপনাকে ওম সান্যালের সন্তান হিসেবে স্বীকার করে নেন তাহলে তো আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। উনি নিজে আপনাকে সান্যাল পরিবারে নিয়ে যাবেন আর আপনার অধিকারটা বুঝিয়ে দেবেন। ম্যাডাম এই অবধি নয় পৌঁছলেন, বুঝলাম, কিন্তু তারপরে কি করবেন একবার ভেবে দেখেছেন? না, আসলে ভাবিনি, কিন্তু আপনাকে ওই অবধি পৌঁছে দেওয়ার জন্য আমাদের অনেকগুলো জায়গা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। কারণ আমার বিশ্বাস এই অলোকেশ সান্যাল ওম আর বৃষ্টির সন্তানের অস্তিত্ব এত সহজে মেনে নেবে না। উনি নিশ্চয়ই খোঁজ খবর করবেন। তাহলে ম্যাডাম এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন আপনার মা আর আমার মণিমা, মানে যিনি আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। সেই জন্য আমি ঠিক করেছি কাল মণিমার সাথে আপনার মায়ের দেখা করিয়ে দেবো। মেঘলা, আসলে একসঙ্গে অনেক কিছু জেনে ফেললাম তো, মাথাটা কিরকম ভুল হচ্ছে। আপনি শুধু আমাকে বলুন আপনি কাজটা করতে রাজি কিনা, বাকিটা আমি আপনাকে আস্তে আস্তে বুঝিয়ে দেবো। বলছি ওকে একটু ভাবতে দেবেন? দেখুন ইভান, আমার হাতে সত্যি বেশি সময় নেই। মানে যবে থেকে আমি জানতে পেরেছি না আমি ঠিক করে ঘুমোতে পারি, না আমি ঠিক করে খেতে পারি, সব সময় একই চিন্তা। আমি আমার মায়ের শেষ ইচ্ছাটা আমি কি করে পূরণ করব, কি করে আমি আমার মায়ের আত্মাকে শান্তি দেবো। সেই জন্য আমি ঠিক করেছি মা যেটুকু টাকা আমার জন্য রেখে গেছে আমি সবটা আপনার হাতে তুলে দেব। তার বদলে আপনি এটুকু সাহায্য আমায় করতে পারবেন না? ম্যাডাম 24 ঘন্টা, 24 ঘন্টায় আমি আপনাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেবো। ইভান ম্যাডাম 24 ঘন্টা বললাম তো, কালকে সকাল 10টার সময় ঠিক এখানে আমি আপনাকে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেবো। আসতে পারি এবার?
আশিস, আমরা চলে এসেছি। আর এই অফিস টাইমে ক্যাব ধরা না একটা বিশাল কঠিন কাজ, তবু যে সময় মতো আমাদের পৌঁছে দিলে এই খুব। ঈশান, ভেরি সরি। মধুশ্রী হঠাৎ সৃজাকে ম্যাডাম 24 ঘন্টা, 24 ঘন্টায় আমি আপনাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেবো। কিরে মেঘলা, কখন এলি? এই তো 8 ঘন্টা হলো। ইভানের সাথে দেখা হয়েছে? হয়েছে। কি বললো? আমি সবটা বললাম, কিন্তু রাজি হয়নি মণিমা। তোর সবটা শোনার পরেও রাজি হয়নি? অবশ্য রাজি না হওয়ারই কথা। শুধু শুধু কে এত বড় ঝুঁকি নিতে চায় বলতো? আর তুইও আছিস, একটা অজানা অচেনা ছেলেকে অদ্ভুত একটা প্রস্তাব দিয়ে বসলি। মণিমা, আমি তো জানতাম ওর টাকার প্রয়োজন। তুমি জানো, মা আমার হায়ার স্টাডিজের জন্য যে টাকা রেখে গেছে, আমি ভেবেছিলাম সেটা ইভানকে দিয়ে দেবো। মায়ের শেষ ইচ্ছা পূরণ করবো মায়ের দেওয়া টাকা দিয়ে। বুঝলাম ছেলেটার টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকার প্রয়োজন থাকলে কি সবাই ঝুঁকি নিতে রাজি হয়? আর একবার তুই ভেবে দেখেছিস, এই ছেলেটা যদি ধরা পড়ে যায় তাহলে অলোকের সান্যাল তো ওকে জেলের খানটা নিয়ে ছাড়বে। মা, ও তোমাকে পুরোপুরি নাও বলেনি। তাহলে আমার থেকে 24 ঘন্টা সময় চেয়েছে। কাল সকালে ফাইনালি জানাবে ও কাজটা করবে কি করবে না। আমি বলি কি মেঘলা, এইসব প্ল্যান না মাথার থেকে বের করে দে। কি দরকার ওই ছেলেটাকে অলোকের সান্যালের বাড়িতে পাঠানোর? তার চেয়ে বরং অন্য কিছু ভাব না। পূর্ণিমা, ও যদি রাজি না হয় তাহলে তো আমাদের অন্য কিছু একটা ভাবতেই হবে। কাল অবধি যখন সময় চেয়েছে, দেখি কালকে কি বলে, তারপর না হয় আমরা। আমি নিশ্চিত ওই ছেলেটা কিছুতেই রাজি হবে না। তুই একদম আশা রাখিস না। ছাড় না, জামাকাপড়টা পাল্টে নে, দুপুরের খাবার টাইম হয়ে গেল তো। দেখবি জবাদি এক্ষুনি রাখতে চলে আসবে। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। দাদু তো বলে, ভালো মানুষের সাহায্য করে ঈশ্বর। ইভানকে রাজি করাতে কি ঈশ্বর আমাকে সাহায্য করবেন না? আমি তো ভালো কাজ করার জন্য ওকে রাজি করাতে চাইছি। মেঘলা ঠাকুর সম্পর্কে যে খোঁজ নিতে বলেছিলাম, কিছু নিয়েছো? হ্যাঁ স্যার, মোটামুটি সব তথ্যই আমি জেনে গেছি। আমাকে জানাওনি কেন? স্যার, আপনাকে জানাইনি তার কারণ আমি ভেবেছিলাম আরও কিছু যদি ইনফরমেশন জোগাড় করতে পারি, যেমন মেয়েটার বাবা মার নাম কি, ও পরিবার কোথায় থাকে, এই আর। বাবা মার নাম জানো না, পরিবার কোথায় থাকে জানো না, কি ইনফরমেশন পেলে? এইখানেই তো সমস্যাটা হচ্ছে। আসলে মেয়েটা থাকে একটা আশ্রমে, সেই জন্যই তো ওর মা বাবা কে, কি নাম কিছু তো বুঝতে পারছি না। আশ্রমে? হ্যাঁ। আশ্রমের নাম কি? স্যার, আশ্রমটার নাম আনন্দ আশ্রম। আর ওই আশ্রম যার পরিচালনায় রয়েছে ওনার নাম হচ্ছে আনন্দ ঠাকুর। ওই আশ্রমে যে মেয়েগুলো রয়েছে তারা প্রত্যেকেই ওই আনন্দ ঠাকুরের পদবিটা ব্যবহার করে, সেই জন্য ওর নামও মেঘলা ঠাকুর। মেঘলা আনন্দ আশ্রমে থাকে? বৃষ্টির মতো ওকেও তাহলে আনন্দ ঠাকুর বড় করেছে। কিন্তু বৃষ্টি তো মিঠিপুরের একটা আশ্রমে গিয়ে লুকিয়েছিল। ওর বাচ্চা যদি বেঁচেও যায় তাহলে সে আনন্দ আশ্রমে কি করে আসবে? মেয়েটা যেহেতু অনাথ আশ্রমে থাকে, সেই জন্যই ওর মা বাবার নাম, তারপরে পারিবারিক ডিটেলস কিছুই পাইনি। তবে ওই আনন্দ ঠাকুরের সঙ্গে যদি দেখা হতো তাহলে ওনাকে হয়তো জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু উনিও তো এখন কলকাতায় নেই। আনন্দ ঠাকুর এখন কোথায়? উনি অ্যাকচুয়ালি এখন আছেন দিল্লিতে।
ওই কোনো একটা এনজিওর সাথে উনি টাই আপ করবার চেষ্টা করছেন। তবে উনি ফিরে আসলেন আমি না হয় মেঘলা ঠাকুর সম্পর্কে কোনো ইনফরমেশন তুমি আনন্দ ঠাকুরের কাছ থেকে পাবে না। পাবো না? এই কথা বলছেন কেন? মানে উনি কি কোনো ইনফরমেশন আমাকে দেবেন না? অনেক বছর আগে আমি আনন্দ ঠাকুরকে চিনতাম, তখন উনি আমাকে বলেছিলেন যে আশ্রমের আবাসিকদের সম্পর্কে কোনো ইনফরমেশন উনি বাইরের লোকদের দেন না। হ্যাঁ, আমিও সেরকমটাই জানতে পেরেছি। তবে এমন কথাও কানে এলো যে মার্কেটে ওনার বেশ গুডউইল আছে। আবার এমনটাও শুনলাম যে ওই 20-25 বছর আগে নাকি কোন একটা মার্ডার কেসে পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছিল। আরে অত পুরনো খবর নিয়ে আমি কি করব? তুমি মেঘলা ঠাকুরের জন্ম বৃত্তান্ত জানার চেষ্টা করো। যদি দরকার হয় আনন্দ আশ্রমে গিয়ে খোঁজ করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সেইভাবেই এগোচ্ছি। তবে স্যার একটা কথা আপনাকে বলার ছিল। বলো। সেটা হচ্ছে যে এই আনন্দ আশ্রম কিন্তু আমাদের নেটওয়ার্কের মধ্যেই রয়েছে, মানে আমাদের টার্গেটেই আছে। ওখানে যারা আবাসিক সবাই মেয়ে, সবারই বয়স মোটামুটি ওই 8 থেকে 25-এর মধ্যে। না, আনন্দ আশ্রমকে এখন টার্গেট করবে না। আগে মেঘলা ঠাকুরের জন্ম বৃত্তান্ত সম্পর্কে জানবো, তারপরে আমি সিদ্ধান্ত নেব। ওকে স্যার। আমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তার আগে মেঘলা ঠাকুর সম্পর্কে সমস্ত তথ্য আমার চাই। ঠিক আছে, আমি আজ থেকেই কাজ শুরু করে দিচ্ছি স্যার, আপনি একদম টেনশন করবেন না। বৃষ্টি আর মেঘলা একই আশ্রমে একই মানুষের শিক্ষায় বড় হয়েছে। সেই জন্যই কি আমার মেঘলাকে দেখে অবিকল বৃষ্টির মতো মনে হয়েছিল, নাকি সত্যি সত্যি এই মেয়ের সঙ্গে বৃষ্টির কোনো সম্পর্ক আছে? এই তো ইভান এসে গেছিস, এই একটু বসতো, কথা আছে। বসতো। না বাবা, আমি বসবো না, আমি গরমে না মাথা যন্ত্রণা করছে খুব, আমি স্নানটা করে আসি। কি রে ভাই, কি হলো আজকে বললি না তো? ইন্টারভিউ কেমন হয়েছে? আমি ওরকম। ওরে বাপ রে বাপ, কি গরম, এর মধ্যে রান্নাঘরে কাজ। এই তো আমার ছেলে বাড়ি ফিরে এসেছে। ইভান, ভালো হয়েছে তুই ফিরে এসেছিস। যা, হাত পা মুখ ধুয়ে আগে ঠান্ডা হয়ে নে তো, আমি তোকে খুব সুন্দর করে একটা শরবত খাওয়াবো। যা। ভাই কি হলো বললি না তো? ইন্টারভিউ কেমন হয়েছে? কি হলো কি বলবো, শুরু হয়নি শেষ হয়নি কিচ্ছু হয়নি, ইন্টারভিউ সবে তার সঙ্গে দেখা হয়েছে। সেই কথাটাই তো জানতে চাইছে, কোন অফিস, কেমন চাকরি, কিসের ইন্টারভিউ। এই মিতালি, তোরা কি বলতো, সবে মাত্র তো ফিরলো ছেলেটা, হ্যাঁ, তেতেপুরে। এখনই ওকে দাঁড় করিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিতে হবে? খারাপ লাগে না নিজেদের? যা, শরবতটা করে নিয়ে গিয়ে। আমি যাচ্ছি মা। সুজাতা, আমি আজকাল একটা জিনিস খেয়াল করছি, আমি যখনই ইভানের সঙ্গে কথা বলতে যাই তুমি এসে বাধা দাও। কারণটা কি বলো তো? কি আবার কারণ হবে? বাধাই বা দিতে যাবো কেন? ছেলেটা এই রোদ্দুরের মধ্যে ফিরলো, তোমার নিজের মায়া লাগে না দেখে? এই ইভান চল তো, চল ঘরে চল। বলছি তোমরা একটু থামবে প্লিজ, থামো না। বাবা একটু থামো না। আমি কোনো বড় অফিসে চাকরির ইন্টারভিউ দিতে যাইনি, আমার এক বন্ধু কাজের প্রসঙ্গে আমাকে ডেকেছিল, আমি সেই জন্যই দেখা করতে গেছিলাম। আবার বন্ধু? মানে আবার তুই রিলস বানাচ্ছিস, আবার ওইসব? বাবা আমি তো সকালবেলায় তোমাদেরকে কথা দিলাম যে এরকম কাজ করব না, তাহলে আর এই প্রসঙ্গে কেন তোমরা কথা বলছো? তা যেখানে ওই গেছিলি কাজের কথা বলতে, কাজের বিনিময়ে টাকা পয়সা কিছু দেবে তো? বাবা আমি খুব ভালো করে জানি যে অর্থ ছাড়া কোনো কাজ করার পরিস্থিতি এখন আমাদের নেই। আমি এটাও খুব ভালো করে বুঝি যে এখন কাজের থেকে অনেক বড় হচ্ছে অর্থ আমাদের কাছে। আমি জানি বাবা, আমি জানি।
মা, পরশুই তো পয়লা বৈশাখ, কিন্তু এবছর তো কারোর জন্য কিছু কেনাকাটাই হলো না। বেশ 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 বেশ, হয়ে গেলে তো আসতেই পারো। না মানে তোমার সঙ্গে একটু আলোচনা ছিল, মানে কিংশুকের পুরনো কোম্পানির বিরুদ্ধে যদি কোনো লিগ্যাল স্টেপ নেওয়া যায় সেই ব্যাপারে তোমার সঙ্গে একটু আলোচনা করবো আর কি। জানোই তো কিংশুকের সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। তুমি উকিল মানুষ, যদি কোনো পরামর্শ দিতে পারো। সে না হয় আমি অন্য কোনো দিন এসে আপনার সাথে ডিসকাস করে নেবো, আজ হবে না পিসমশাই। বাবা তুমিও যেমন, রবিদার কাছ থেকে অ্যাডভাইস নিতে গেলে তো রবিদার চেম্বারে গিয়ে অ্যাডভাইস নিতে হবে। বাড়িতে বসে ফ্রিতে কেউ অ্যাডভাইস দেয় কখনো, তাই না রবিদা? না না তিতলি, ব্যাপারটা ঠিক তা নয়। আমি বললাম আজ আমার একটু বাড়ি ফেরার তাড়া রয়েছে, অন্য একদিন এসে ডিসকাস করব। কিন্তু এসা, তুই হঠাৎ ঠাম্মিকে ক্লাবের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লি কেন? তুই তো শুনলি ঠাম্মির শরীরটা খারাপ, আর ঠাম্মির বয়সের কথাটাও তো আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া এসা, তুই তো আগের দিন দেখলি তুই আর রবি ঠাম্মিকে নিয়ে কলেজে যাওয়ার পর ঠাম্মি কিভাবে অসুস্থ হয়ে পড়লো। আসলে ছোটদা, ওই নবজীবন ক্লাবে যে সেক্রেটারি, সে না রবির খুব ভালো বন্ধু। আমাদের দুজনকে পয়লা বৈশাখে ইনভাইট করেছেন, তাই উনি বারবার করে বলেছেন যে আমরা যেন ঠাম্মিকে নিয়ে যাই। এই দায়িত্বটা স্পেশালি আমাদের ওপরেই পড়েছে, জানো তো। তো তাই দিদুন তো বেশ কয়েক বছরই ওই ক্লাবের নববর্ষের অনুষ্ঠানে যায়। ওই ক্লাবের সেক্রেটারি তোমার যে বন্ধু হয়, এটা তো জানতাম না। হ্যাঁ, এই বছরই ওই দায়িত্বটা পেয়েছে, আগে অন্য একজন ছিল। যাকে মা যাবে কি না যাবে সেটা মায়ের সিদ্ধান্ত। রবি, আমি তোমাদের দুজনকেই কিন্তু পয়লা বৈশাখের দিন দুপুরে এ বাড়িতে নেমন্তন্ন করছি। সবাই মিলে ফ্যামিলির লোকজন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে ওই গানে গল্পে নতুন বছরকে স্বাগত জানাবো, এই আর কি। বাবা, না না বাবা, এই সবের মধ্যে আমাদেরকে আর জড়িও না। আমি ডাকলেও তোরা আসবি না এসা? না না, আমি মানছি যে তোদের বিয়ের পর থেকে তোদের এই সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি। এসব কথা আপনি কেন তুলছেন স্যার? দেখো রবি, তুমি সারা জীবন আমাকে স্যার বলে এসেছো, কিন্তু যখন আমি তোমার সঙ্গে একটা অন্য সম্পর্কের কথা মেনে নিতে চাইছি, তখনও কি তুমি আমাকে স্যার বলে দূরে সরিয়ে রাখবে? না না, এ আপনি কি বলছেন? এসা, তোর বাবা হয়তো এতদিন ধরে একটা ভুল করে এসেছে, কিন্তু আজকে সেই ভুলটা শুধরে দেওয়ার একটা সুযোগ কি বাবাকে দেয়া যায় না? বাবা, কি রে, পয়লা বৈশাখের দিন আসবি তো? আচ্ছা ঠিক আছে, আসবো। আমিও আসবো। কিন্তু দাদা, তুমি তো শুনলে ওরা মাকে নিয়ে ক্লাবের অনুষ্ঠানে যাবে। অনুষ্ঠান তো সকাল 10টায় শুরু, আর 11টার মধ্যে শেষ হয়ে যাবে পিসুনি। যাক, এই সমস্যা তাহলে মিটে গেল। আমি এলাম, আমার তো একটা জরুরি ফোন করার আছে। আমিও দেখি নেটওয়ার্ক ঠিক হলো কিনা। এশা, হ্যাঁ থামি। রবি, তোমরা দুজনেই আমার ঘরে চলো, কি জরুরি কথা আছে বলছিলে। আর চপলা, হ্যাঁ, ওদের খাবারটা আমার ঘরে দিয়ে দিস। ঠিক আছে বড় ঠাম্মি, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। একটা কথা আমি না বলে পাচ্ছি না মা। তুমি তো সব সময় বলো তোমার এই নাতনি নাত জামাই নাকি এই সান্যাল পরিবারের কাছ থেকে কিছুই আশা করে না, কিন্তু এই দেখো, এই যে তোমাকে জোর করে ওরা পয়লা বৈশাখে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে, সেটা তো শুধু ওদের বন্ধুর কাছে ওদের দাম বাড়ানোর জন্য।
এটা তো একরকম সান্যাল পরিবারকে ভাঙিয়ে সবার কাছে নিজেদের জায়গায় তৈরি করা হলো, তাই না মা? পিসিমণি, তুমি কি বলছো বলো তো? মহুয়া, তোর এই সমস্ত আজে বাজে কথা শোনার বা তার উত্তর দেওয়ার কোনো সময় আমার নেই, আর ইচ্ছেও নেই। রবি, এসব তোরা এসব কথায় কান দিস না। চলো তোমরা আমার ঘরে চলো। এই সৃজা। হ্যাঁ মা। কি তোর পড়াশুনো নেই, পড়তে বসবি না তুই? হ্যাঁ মা, যাচ্ছি। এমনি তো পয়লা বৈশাখের দিন তো আর পড়াশোনা হবে না। চল পড়তে বসবি, চল আমি হেল্প করছি, চল। সবাই যখন চলে গেল তখন আমি আর এখানে বসে থেকে কি করব? ঠিকই বলেছেন বাবা, আমরাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি। হ্যাঁ চলো। ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না মা। ঠিকই বলেছিস। এবার এশা রবিকে নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে। আপনাকে একটা বাড়িতে গিয়ে থাকতে হবে, সেই বাড়ির বংশধরের পরিচয় নিয়ে। আপনি চাইলে অ্যাডভান্স হিসেবে পুরো টাকাটাও আমি আপনাকে দিয়ে দিতে পারি। কত টাকা? ওই যে টাকাটা পেলে আপনি সিনেমার হিরো হতে পারবেন। ইভান, এই ইভান, এই ইভান। বাবা, হ্যাঁ কিছু বলছিলে? আরে বাবা, তোর কথা শুনবো বলেই তো আমি তাড়াহুড়ো করে হাতের কাজ সেরে এলাম। হ্যাঁ, কি কথা বলো? বোঝো, তুই যে মেঘলার সঙ্গে দেখা করলি, ও কি বললো তুই আমাকে বলবি না? মা, মেঘলা যে কাজটার কথা বলছে না, কাজটা খুব জটিল জানো তো। মানে আমি নিজেই পুরোপুরি বুঝতে পারিনি, তাই ওকে বললাম যে পুরো বিষয়টা বুঝি, তারপরে ওকে একদিনের মধ্যে জানাবো। কেন, কি কাজ রে? জটিল বলছিস কেন? অভিনয় করতে হবে মা, অভিনয় করতে হবে। অভিনয় মানে কি সিনেমাতে অভিনয় করবি? না। তাহলে যে কি, সেটা আমিও ভালো করে বুঝতে পারছি না। একটা লোক যিনি এখন আর বেঁচে নেই, যাকে নাকি পুরো আমার মতন দেখতে, তার বাড়িতে গিয়ে তার ছেলে সেজে আমাকে অভিনয় করতে হবে। এই সমস্তটা যদি এখন মাকে বলি, মা এক্ষুনি ভয় পেয়ে যাবে। অথচ অদ্ভুত, মেডেলটা দেখিয়ে ওই ছবিটা আমি কিছুতেই ভুলতে পারছি না। এত মিল কখনো সম্ভব না। এক্ষুনি এগুলো আমার মাকে বলা যাবে না। কি রে ইভান, কি ভাবছিস বলতো? ও, তোমাকে তার কথা বলাই হয়নি। কি? যেটা হচ্ছে যে এই কাজটা যখন এসেছিল, এর সঙ্গে আমার একটা সিনেমার অফারও এসেছিল। কি বলছিস তুই? তো বলবি তো সে কথা। এত আনন্দ পাওয়ার কিচ্ছু নেই। মুম্বাই যেতে হবে, ট্রেনিং নিতে হবে হিরোর জন্য, তারপর। বাবা, মুম্বাই মানে বোম্বে? ইভান, বোম্বে তো অনেক দূর বাবা। আচ্ছা মা, মুম্বাইতে যে বোম্বে সেটা তুমি বুঝতে পারলে, সেটা তুমি ভাবলে, কিন্তু এটা একবারও ভাবলে না যে আমি মুম্বাইতে পৌঁছবো কি করে। জানো মা, ওখানে গিয়ে ট্রেনিং এর জন্য আমাকে 5 লাখ টাকা দিতে হবে। আসলে লাগবে টোটাল 10 লাখ টাকা, কিন্তু 5 লাখ টাকা ওরা দেবে আর 5 লাখ টাকা আমাকে দিতে হবে। তাতে উপকার অনেক কিছু হবে, যেটা হচ্ছে নানা লোকের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হবে, অন্য কাজের অফারও আসবে। কিন্তু ইভান, 5 লাখ মানে সে তো অনেক টাকা রে। জানি মা, এই জন্যই তো কাউকে কিছু বলিনি, চুপ করে চেপে গেছি। কিন্তু মেঘলা যে কাজের কথাটা বললো, সেটা
মেঘলা কি বলেছে রে? ওর কাজটার জন্য তোকে কত টাকা পয়সা কি দেবে বলেছে কিছু? হ্যাঁ বলেছে মা, বলেছে, কিন্তু অবাক লাগছে একটা বিষয় যে ও বললো পুরো ট্রেনিং এর টাকাটাই নাকি ও দিয়ে দেবে, এবার আমি যদি চাই আমি অ্যাডভান্সও নিতে পারি। বাবা বলিস কি রে, এই এত টাকা মেঘলা দেবে? হ্যাঁ ও বললো যে ওর মা নাকি ওর জন্য কিছু টাকা রেখে গেছে, সেখান থেকেই ও দেবে। এবার আমি না পুরো বিষয়টা আমার কাছে এখনো অন্ধকারে, আমি ঠিক বুঝতে পারছি না। আরেকজনের সঙ্গে দেখা করে পুরো বিষয়টা বুঝি, তারপরে ডিসিশন নেব। তো আমিও বুঝতে পারছি না যে কি এমন কাজ যেটার জন্য মেঘলা তোকে এতগুলো টাকা দেবে।